ডিভিসির জলে আলুর সর্বনাশ। দক্ষিণবঙ্গে জলে ভাসলো আলু চাষের জমি। বিপুল লোকসানের মুখে আলু চাষিরা। সহায়ক মূল্যে আলু কিনছে রাজ্য। ডিভিসিকে তোপ মুখ্যমন্ত্রী। আলু কেনার জন্য আমরা একটা এমএসপি রেট, এটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বলি, আমরা 900 পার কুইন্টাল করেছি যারা পটেটো চাষ করে এবং কৃষকদের জন্য। এটা তাদের অভাবী সেল বন্ধ করতে সাহায্য করবে। মাঝে একটু বৃষ্টি হয়েছে, ডিভিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও ছেড়েছে। তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে, এটা সুফল বাংলায় বিক্রি করে দেবো। তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা ক্রপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে, যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে, সমস্যায় না পড়ে। বজবজে খাল দখল করে বেআইনি নির্মাণ। তৈরি হয়েছে একের পর এক দোকান, আর সেই দোকান বিক্রিও হচ্ছে। অন্যদিকে উত্তর দিনাজপুরের ছবি দেখাবো। ইসলামপুর নয়াঞ্জলি ভরাট করে চলছে নির্মাণ কাজ। নিউজ 18 বাংলার এই খবরে তৎপর হয় জেলা প্রশাসন। বেআইনি নির্মাণ ভেঙে দেয় মালিক পক্ষ। খালের বুকে কংক্রিটের নির্মাণ, তৈরি করা হয়েছে দোকান। এই সব দোকান বিক্রির জন্য দেওয়া হয়েছে পোস্টার। দোকানে দেওয়া হয়েছে ইলেকট্রিক কানেকশন। দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লকের নোদাখালী থানা, এখানকার আলমপুর ও ডোঙাড়িয়া রায়পুর এলাকা দিয়ে বয়ে গেছে সেচ দপ্তরের খাল। ডোঙাড়িয়া রায়পুরে সেই খাল দখল করে নির্মাণ। আলমপুরে আবার খালের ওপর তৈরি করা হয়েছে দোকান। অভিযোগের জন্য দখল করা হয়েছে খালের পাশের পূর্ত দপ্তরের জমিও। দোকান বিক্রির জন্য পোস্টার দেওয়া হয়েছে। 6-7 লক্ষ টাকায় সেই দোকান বিক্রিও হচ্ছে। কিরকম কি দোকানের সাইজ আছে, কি দাম, কত কি? ও 18 ফুট ডেপথ আছে, আর চওড়া আছে 11.5 ফুট 11 ফুট এরম। মোটামুটি দাম কেমন কি পড়বে? 7 লাখ টাকা। কলম তুলে গার্ড ওয়াল করে স্ল্যাব ঢালা হয়েছে, আবার উপরে ঘর করে ওপরে আবার মানে স্ল্যাব ঢালতে হয়েছে, ছাদ করতে হয়েছে। এর আগে কদিন আগে 6.5 করে দুটো বিক্রি করা হয়েছিল। পিডব্লিউডি বললেন না অনেক, আবার ঝামেলাটা। পিডব্লিউডি খানিকটা জায়গা আছে, পিডব্লিউডির মধ্যে তোমার জায়গা লাগোয়া থাকলে ও রেজিস্ট্রি করা যায়, ও আছে। নিশ্চয়ই তদন্ত করে খতিয়ে দেখবো, এটা বিএলআরও নিশ্চয়ই দেখবে এবং পুলিশ প্রশাসনকে দিয়ে নিশ্চয়ই দেখাবো, এবং খালের ওপরে যদি নির্মাণ হয় সেটা কাজ বন্ধ থাকবে। উত্তর দিনাজপুরে ইসলামপুর, এখানকার বিহার মোড়ে ভরাট করা হয় নয়াঞ্জলি। তারপর কংক্রিটের নির্মাণ, তৈরি করে ফেলা হয় রাস্তা। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই তৎপরতা। উত্তর দিনাজপুর জেলা প্রশাসন বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেয়। তৎপর হয় স্থানীয় পঞ্চায়েত। তারা বেআইনি নির্মাণকারীদের সঙ্গে কথা বলে। শেষে নির্মাণ ভেঙে ফেলে মালিক পক্ষ। আমার যেটা মিস্টেক হয়েছে, মানে বাই মিস্টেক যেটাও কাজ হয়েছে, আমাকে এখানকার প্রধান জানাইছে যে আপনার কিছু মিস্টেক করছেন, তো ওটাই আমি সুধার করতেছি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমেই তো আমি নিউজ 18 কে ধন্যবাদ জানাই। নিউজ 18 খবর করার পরে প্রশাসনের একটু চোখ নড়েছে। উত্তর দিনাজপুরে ইসলামপুরে নয়াঞ্জলি বুঝিয়ে বেআইনি নির্মাণ ভাঙলো প্রশাসন। ঠিক তার উল্টো দিকে দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লকে রমরমিয়ে চলছে বেআইনি নির্মাণ। কবে ব্যবস্থা নেবে প্রশাসন, উঠছে প্রশ্ন। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদকের সঙ্গে বজবজ থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। দক্ষিণ 24 পরগনায় প্রথমই ভোটার লিস্টে ভুতুরে ভোটারের নাম পাওয়া গেল। আর এবার আপনাদেরকে এই দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির কি খবর দেবো জানেন? সেখানে ভোটার তালিকা ঘিরেই বিতর্ক। কেন? ভুতুরে ভোটারের পর বৈধ ভোটারের নামও বাদ। চম্পাহাটির 22টি বুথে ভোটারের নাম নেই তালিকায়। কেন নেই? কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল রয়েছেন সঙ্গে। অর্পণ, একদমই দেখো, ভোটারদের যেটা অভিযোগ যে তারা বিগত নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচনে তারা ভোট দিয়েছেন, এবং যে নতুন যে তালিকা বের হয়েছে সেখানে তাদের নাম একাধিক ব্যক্তির তার নাম কেটে গেছে, এবং তারা যেটা জানাচ্ছেন যে তারা কোনো রকম ফর্ম ফিল আপ করেননি, এবং তারা যখন ভোটার লিস্ট এলো তখন তারা দেখতে পাচ্ছেন যে সেই লিস্ট থেকে তাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। এমন অনেক ভোটার রয়েছেন যারা
পঞ্চায়েত নির্বাচনে যারা ভোট দিতে গিয়েছেন তাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে, তাদের ভোটার লিস্টে নাম নেই বলে অভিযোগ করা হচ্ছে। তারা চাইছেন আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে তারা অংশীদার হতে চান, তারা ভোট দিতে চান, তার জন্য তারা সদস্যর কাছে তারা জানিয়েছেন, কিন্তু কোনো রকম তারা কোনো সাহায্য পাচ্ছেন না। এবং এই ভোটাররাই, তুমি জানবে যে চম্পাহাটি যে গ্রাম পঞ্চায়েত, সেখানে প্রায় 4,500 ভুয়ো ভোটারের নাম এসছে। তাদের ভিন জেলায়, মালদা মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় তাদের বাড়ি, কিন্তু তাদের নাম নথিভুক্ত হয়েছে এই চম্পাহাটি যে গ্রাম পঞ্চায়েত তার ভোটার লিস্টে। আর যারা এখানকার স্থায়ী ভোটার, দীর্ঘদিন ধরে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের নাম কেটে বাদ যাচ্ছে। আর তারা চাইছেন আগামী দিনে ভোটার লিস্টে তাদের নাম তুলতে। আর সেদিকেই শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে 2 বছর কার্ডের নাম নেই, বাকিটা দিয়ে যায় কার্ডের লিস্ট গুলো। ভোট দিতে গেছিলেন? ভোট নেই, কার্ডের নাম ওঠেনটা কি দিয়ে গিয়েছিলাম, ফিরে চলে এসেছি, নাম ওঠেনি বলে। আগে ভোট দিতাম, যখন থেকে 2 বছর ধরে আর কার্ডের নাম নেই। হ্যাঁ, যারা কাগজ দিতে তাদের বলেছিলাম যে ভোটের নাম ওঠেনি, কিছু করেওনি না। বিএলওর যারা আসে ওই নাম সংশোধনের জন্য, তাদেরকে কিছু বলেননি? তারা বললো ঠিক আছে, আমরা ঠিক করে নেবো, এই কথা বলে গেছিল। তারপরেও ঠিক হয়নি। না, আমি 1 সপ্তাহ আগে লিস্ট দেখেছি যে ভোটের লিস্টে ডিলেট লেখা আছে। আমি তো কাউকে জানাতেই পারলাম না যে ডিলেট হলো কেন। সদস্যদের বললাম, সদস্য বলে হয়ে গেলে কি করব। পেপারের পরে সব জায়গায় দেখতে পাচ্ছি যে ভুয়ো নাম ঢুকে গেছে। বাপ ঠাকুরদার আমল থেকে হচ্ছে গিয়ে বসবাস করতেছি, এখন দেখতে পাচ্ছি ভোটার লিস্ট থেকে আমার নামটা কাটা গিয়েছে। সব ভোট দিয়ে আসছি, আমি কোনো ভোট মিস করিনি। এখন আমি চাইছি যে আমার ভোটার লিস্টে যেন নামটা হয়ে যায়, যাতে এদের নামগুলো পুনরায় আবার তুলে দেওয়া যায় এবং তারা যাতে সামনে বিধানসভা ভোটে সুস্থভাবে ভোট দিতে পারে, সেই চেষ্টা আমাদের প্রশাসনের তরফ থেকে বা পঞ্চায়েত সমিতির তরফ থেকে করব। আমরা পরবর্তী সময় তদন্ত করে দেখব যে অন্যান্য জিপিতে এগুলো হয়েছে কি হয়নি। আমরাও বুঝতে পারছি না অফিসের তরফ থেকে, তবে আমরা চেষ্টা করব যে যাতে আর এর পুনরাবৃত্তি না হয়। এবার জেলায় জেলায় ভুতুড়ে ভোটারের কথা আপনাদেরকে বলবো। দেখুন, দক্ষিণ 24 পরগনার পর এবার উত্তরবঙ্গে কোচবিহারের ছবিটা দেখায়। কোচবিহারেও ভুতুড়ে ভোটারের অভিযোগ। 1 বছরে 64,000 ভোটার বেড়ে গিয়েছে। সীমান্ত এলাকায় সবচেয়ে বেশি ভোটার বৃদ্ধি। আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণ 24 পরগনার পর কোচবিহার, আর কোচবিহারেও ভুতুড়ে ভোটারের অভিযোগ। 1 বছরে 64,000 ভোটার বেড়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, 1 বছরেই 64,000 ভোটার এলো কোথা থেকে? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি যে 2024 সালে যে নির্বাচন কমিশনের তরফে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে ভোটার সংখ্যা যা ছিল, 2025 সালের 1 জানুয়ারিতে ভোটার সংখ্যা কমিশন যে ভোটার তালিকা প্রকাশ করেছে, এই যে ভোটারের ব্যবধান সেটা প্রায় 64,000, অর্থাৎ 63,63,775টি ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই কোচবিহারে এবং কোচবিহার জেলার 9টি বিধানসভা কেন্দ্রে। মূলত যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ সীমান্ত লাগোয়া শীতলকুচিতে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে, প্রায় 10,000-এর বেশি। এছাড়া সিতাই এবং দিনহাটাতেও ভোটার সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে। ভোটার সংখ্যা বেড়েছে নাটাবাড়িতে। কিন্তু এই এত ভোটার কিভাবে বৃদ্ধি পেল তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা বিষয়টি নিয়ে তৃণমূল এবং বিজেপি, এই যে রাজ্যের 2 প্রধান রাজনৈতিক দল, তারা একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করছে। তৃণমূল নেতৃত্ব বলছে যে বিজেপি বাইরে থেকে ভোটার এনে সেখানে নাম তোলাচ্ছে। অপরদিকে বিজেপি নেতৃত্বের যেটা অভিযোগ, যেহেতু এগুলো সীমান্ত এলাকায় ভোটারের সংখ্যা বেশি, তাই তৃণমূল বাংলাদেশ থেকে ভুতুরে ভোটার নিয়ে এসে সেখানে অবৈধভাবে নাম তুলছে, ফলে ভোটারের সংখ্যা বাড়ছে। ফলে বলাই যায় যে এই যে একটা বিরাট অঙ্কের ভোটার বেড়েছে, এ নিয়ে কিন্তু তৃণমূল এবং বিজেপি এই রাজনৈতিক চর্চা কিন্তু চলতেই থাকবে। তবে জেলা তৃণমূল নেতৃত্ব কিন্তু ইতিমধ্যে নির্দেশ দিয়েছে দলীয় কর্মী সমর্থকদের যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা পরীক্ষা করে দেখতে যে কোথাও বহিরাগত ভোটার আছে কিনা। আচ্ছা, বিজেপি করছে, কাটার ক্ষমতা আছে, পেটে দিক। আমরা তো চাই যে জেনুইন ভোটার হোক, বাড়িতে বাড়িতে যে সার্ভে করে তারপরে নাম উঠাক। সমস্ত বাংলাদেশের অনুপ্রবেশকারী যারা আছে তাদের নাম উঠিয়ে রাখছে। বর্ডার সাইডে এত ভোট বাড়ছে কেন, সেটার জবাব কে দিবে? তৃণমূলকেই দিতে হবে। সেই জন্য তাদেরই ঠিক করতে হবে। নাম বাদ দিলে আমরা তো সবসময় রেডি, তৈরি আছি যে সবসময় সার্ভে করুক, একদম বাড়িতে বাড়িতে সর্বদলীয় মিটিং করে সেইখানে গ্রামে গ্রামে বাইরে থেকে কোথায় আসছে, কিভাবে আসছে, সমস্ত আমাদের সঙ্গে নিয়ে নাম কাটা শুরু করুক।
ওদের যদি সেটা জানা থাকে যে বাংলাদেশিরা ভোটার লিস্টে আছে, তো ওরা চিহ্নিত করে কমপ্লেন করুক কি কাছে। তাদের তো বক্তব্য হচ্ছে বাইরের লোকের নাম তোলা হচ্ছে, সে বাংলাদেশি হোক কি অন্য রাজ্যের লোক। তাদের নাম মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখা গেছে, দিল্লির ক্ষেত্রে দেখা গেছে, তাদের নাম তুলে দেওয়া হয়েছিল। আমরা সেই ব্যাপারে সাবধান করে দিয়েছি কর্মীদের। ভোটার লিস্টে সতর্ক তৃণমূল। চম্পাহাটিতে ভোটার লিস্টে ভুতুড়ে ভোটার তালিকায় ভিন জেলার ভোটারদের নাম। ত্রুটিমুক্ত তালিকার দাবিতে ডেপুটেশন। বিডিও অফিসে ডেপুটেশন তৃণমূলের। বিধানসভার অধ্যক্ষ নেতৃত্বেই ডেপুটেশন। ইলেকশন কমিশন অনেক দূরে রয়েছে, ডিএম অনেক দূরে রয়েছে। ভোটার লিস্ট তৈরি করার দায়িত্ব হচ্ছে এদের। সুতরাং এদের সতর্ক হতে হবে, এদের দেখতে হবে ব্যাপারটা। এবং যে ধরনের বিজেপির কথাবার্তা বলছে, আমরা অত্যন্ত শঙ্কিত যে অনেক জেনুইন ভোটারের নাম বাদ যাবে এবং অনেক ফিকটিশিয়াস ভোটারের নাম ঢুকে যাবে। সেই জন্য আমরা এখন থেকেই সতর্কতা অবলম্বন করতে চাই। আর এদিকে গণপিটুনিতে খুনে কাউন্সিলরের যাবজ্জীবন। 2014 সোদপুরে পিটিএ খুনের মামলায় যাবজ্জীবন। পানিহাটির কাউন্সিলর সহ 5 জনের যাবজ্জীবন। যাবজ্জীবনের নির্দেশ ব্যারাকপুর আদালতে। দোষী 5 জনকে 10,000 টাকা জরিমানা, নিহতের স্ত্রীকে জরিমানার টাকা আদালতে। মাথার থেকেই দোষী মুক্ত করতে পারলাম, এতেই আমি সন্তুষ্ট। অনেক বড় একটা লড়াই ছিল, এই লড়াইটা যে আমি এইভাবে করতে পারবো কল্পনাও করতে পারিনি। ঠাকুর সহায়, সবাই সহায় না থাকলে আমার এই জিনিসটা তো না। আর বিশেষ করে আমার স্বামী সৎ ছিলেন। একটা মানুষকে মেরে দিয়ে সে কাউন্সিলর হলো কি করে, লোকে যে কি করে তাকে সাপোর্ট করেছে সেটা আমার বলার নেই। আজকে যে তার রায়টা বেরোলো, এটা তো আমার পক্ষে বিশাল একটা ব্যাপার না, তার কথাটা তো মনে পড়বে। আমরা উচ্চ আদালত আছে এবং উনি নিজের জাজমেন্টেও বলে দিয়েছে যে আমরা উচ্চ আদালতে অ্যাপিল করতে পারি। একটা মানুষের সাথে কথা বলতে গেলাম, সেই কথা বলতে গিয়ে হয়তো কথা কাটাকাটি হয়েছে, হাতাহাতি হয়েছে, তারপরে তাকে নিয়ে আমরা হাসপাতালে গেলাম, তাকে চিকিৎসা করালাম, তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসে দিলাম। তারপরে যদি তার কোনো ঘটনা ঘটে তাহলে সেটা কি মার্ডার হয়, 302 হয়? এই যে উনি যে 302-এ যাবজ্জীবন দিয়েছেন, এটা সঠিক রায় নয় এবং আমি নিশ্চয়ই উচ্চ আদালত সঠিক রায় দেবে। এবার ব্যাংক কর্মীকে গণধর্ষণ করে খুনের খবর আপনাদের দিন। নার্সিং ট্রেনিং সেন্টার, সেখানে ব্যাংক কর্মীকে খুন। বসিরহাটে গ্রেফতার নার্সিং সেন্টারের মালিক। নার্সিং সেন্টারে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার। সেন্টারের মালিকের বিরুদ্ধে অভিযোগ স্বামীর। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, দেখুন, এই যে বসিরহাটের একটি নার্সিং ট্রেনিং সেন্টার, সেই নার্সিং ট্রেনিং সেন্টারে এক মহিলা, তিনি গতকাল রাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং তারপরে পুলিশ এসে সেই দেহটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায় এবং আজকে তার ময়নাতদন্ত করা হয়। বেশ, ধন্যবাদ। ওকে ডেকে নিয়ে কাজে নিয়ে এসছে, ওর উপরে পুরোপুরি আমার ডাউট। সমস্ত কিছু ওই করেছে, আর ওর সঙ্গে যে কজন ছিল সবকিছু ওই করেছে। অন দ্য স্পট ওখানে গিয়ে ওখানকার লোকজনেরও ওই সেম কথাই বলছে, যেটা গ্যাংরেপ মনে হচ্ছে, কারণ ওর সঙ্গে আমার যেটা ডাউট আরো অন্যান্য ছেলেগুলো ছিল। আর ওই মেয়ে কখনোই সুসাইড করবে না। যদি একটা মেয়ে সুসাইড করতো তাহলে তার আমি ভিতর দিয়ে ঘরটা লক করে রাখতাম, বাইরে দিয়ে কখনো তালা মারতাম না। ছেলে কালকে অফিসে ওখানে গেলে কালকে ও চলে এসেছে ওর ওখানে। ছেলেকে বলছে যে আমার বাড়ি থেকে আমার স্বামী মারধর করে আমার ছেলেকে এনে তাড়িয়ে দিয়েছে, তুমি কি বলছো বলো। আমার পরিবার চাবে না তোমাকে মেনে নিতে, যেটা করলে ভালো হয় তুমি সেটাই করো। যখন বলে তখন মেয়েটা ওখানে বসে থাকে। নিচে এসে দরজা এগুলো তালা টালা লাগাচ্ছে। মেয়েটা ওর একবার বলেছিল এটা কি তোমার শেষ কথা? আমার ছেলে বলেছে হ্যাঁ এটাই আমার শেষ কথা। সব ঘরে তালা লাগাচ্ছে। মেয়েটা যেই গলায় দড়ি দিয়েছে, ওই ঘরটা যখন তালা লাগাতে যাবে দেখে ভিতর দিয়ে লক করা, ইট দিয়ে দরজা ভেঙে ঝুলন্ত দেহটা নামায়। আমার ছেলে সেখানে উপস্থিত ছিল। আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। ওর সঙ্গে কোনো শারীরিক অত্যাচার করার পরে ওকে ওটা ধামাচাপা দেওয়ার জন্য যে এটা করেছে, এরকম একটা করার চেষ্টা করছে এরা। কিন্তু আমরা যেটা খবর পেয়েছি, আমরা আশপাশ থেকে যেটা জেনেছি, তাতে করে ওকে গ্যাংরেপ করে মারা হয়েছে। আর আমাদের প্রশাসনের উপরে ভরসা আছে, সেই আশ্বাসে আছি যে ওর ন্যায্য বিচার আমরা পাবো।
সুতন্দ্রার মৃত্যু প্রশ্ন তুলে দিয়েছে অনেক। পুলিশ তদন্ত শুরু করেছে। আজ সুতন্দ্রার বাড়িতে মহিলা কমিশনের সদস্যরা পৌঁছে যান, পরিবারের সঙ্গে কথা বলেন, সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তারা। আপনাদের এখন আমি যা বলতে বুঝতে পারছি যে সুইফট পানিশমেন্ট আপনি চাইছেন, একদম সুইফট এন্ড ডেফিনিটিভ পানিশমেন্ট। আর পুলিশের আমি এটুকু বুঝতে পারলাম যে মনিটরিং অফ রোডস, এটাও আপনি ফিউচারে যাতে মনিটরিং রোড এবং ওপেন মদের ব্যাপারটা বন্ধ হোক। আমার মেয়ে তো ফিরে আসবে না, কিন্তু আরো তো মেয়েরা, তারাও তো রাস্তা দিয়ে যাচ্ছে, তাদেরও তো বাইরে কাজ করতে হচ্ছে, কেউ তো এখন ঘরে বসে থাকবে না। কতখানি বেয়াদবি, কতখানি তার সাহস হলে, তার পেছনে ব্যাকগ্রাউন্ড কত স্ট্রং হলে তবে সেই কাজটা করতে পারে। মুখ্যমন্ত্রীকে বলবো যে একদম ট্রান্সপারেন্ট বিচার দিন। এবার একটু কাকসায় দুর্ঘটনার দিকে নজর রাখি। সুতন্দ্রার মৃত্যু, সুতন্দ্রা চট্টোপাধ্যায় এবং তার মৃত্যুতে তদন্তে সিআইডি। ইফটিজিং এর জেরে তরুণীর মৃত্যুর অভিযোগ, দুটি গাড়ির রেষারেষি বলে দাবি পুলিশের দাবি মানতে নারাজ পরিবার। ইফটিজিং এর জেরেই তরুণীর মৃত্যুর অভিযোগ, দুটি গাড়ির রেষারেষি বলে দাবি পুলিশের। সিআইডি তদন্ত শুরু। এবং সুতন্দ্রার মা তিনি কি বলছেন শুনবো। ওনারা ওনাদের মতো তদন্ত করুক, দেখা যাক কতদূর কি এগোয়। এখনো পর্যন্ত আস্থা রেখে চলছি। আমরা তো বারবারই বলছি ইফটিজিং কিছু একটা না হলে দুটো গাড়ির মধ্যে রেষারেষি হচ্ছে কেন, সেটা তো ভাবতে হবে। আমি তো একটাই বলে যাচ্ছি, শাস্তি, যারা দোষী তাদেরকে ধরুক, তাদের শাস্তি দিক, এটাই চাওয়া, আর কিছু চাওয়া। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য, তা হলো বাবলু যাদবের বাড়িতে পুলিশ। সাদা গাড়ি চালাচ্ছিলেন বাবলু যাদব, যে গাড়ির সঙ্গে রেষারেষি। বাবলুর গাড়ি সুতন্দ্রার গাড়িতে ধাক্কা মারে এমনটা অভিযোগ। ঘটনার পর থেকেই ফেরার বাবলু যাদব। শীঘ্রই বাবলুকে গ্রেফতারির দাবি পুলিশের। ওই গাড়িটাতে বাবলু যাদব ছিল তো, গাড়ি চালাচ্ছিল। হ্যাঁ, আমরা বাবলুকে ধরে নিতে পারবো। बाबलू यादव कितना बजे आया? यहाँ नहीं आया था, घर पे नहीं आया था। उस दिन कौन कौन निकला था गाड़ी से? वहाँ 4-5 आदमी निकले थे। दोस्त नहीं था, काम करने वाला था, लेबर लोग था। वही 7-8 बजे निकला था। कौन कौन था, नाम जानते हैं? टोटू है, चंदन है, राजकुमार था, गोपी था। अब पता नहीं कहाँ है मालिक, हमको नहीं पता है। पुलिस आया था? पुलिस अभी आया था, गया है। आपसे भी कुछ पूछता? ना, हमसे कुछ नहीं पूछता। हम रात में गए थे, पूछताछ जो की है बता दिए सब।